আচ্ছা। আর তারপরে আমরা দেখছিলাম কি, এটা তো বলছে হচ্ছে হিক্সে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এই যে স্লাটস্কি। হ্যাঁ, স্লাটস্কি বলছে অন্যটা, অন্যভাবে স্লাটস্কি বলছেন কি যে আমরা কি করব, একই উপযোগে না, আমরা রিয়েল ইনকামটা মানিটারি বেসিসে ফিক্সড ধরে ফেলি। ঠিক আছে, রিয়েল ইনকামটা ফিক্সড ধরে আমরা হায়ার ইন্ডিপেন্ডেন্স, যেহেতু একটা পণ্যের দাম কমতেছে, তাহলে আমরা এখন কি করতে পারবো, প্রাইস রেশিও যেহেতু চেঞ্জ হইতেছে, আমরা হায়ার ইন্ডিফারেন্স কার্ভে যাইতে পারবো। তো হায়ার ইন্ডিফারেন্স কার্ভে যাওয়ার পরে একই রিয়েল ইনকাম সেম রেখে যে আমাদের আহ একটা পণ্যের পরিবর্তে আরেকটা পণ্য বেশি ক্রয় করা হইতেছে, কনজাম্পশন করা হইতেছে, যেমন এখানে এক্স দ্রব্য বেশি ক্রয় করতে, বেশি কনজিউম করতেছি, ওয়াই দ্রব্য কম করতেছি, ওয়াই দ্রব্যের পরিবর্তে এক্স দ্রব্য বেশি ক্রয় কনজাম্পশন করতেছি। এটা হচ্ছে পরিবর্তক প্রভাব, কার মতে, স্লাটস্কির মতে। আর হিক্সের মতে কি, তাই হিক্সের মতে হচ্ছে একই ইন্ডিফারেন্স কার্ভে আমরা ছিলাম। হ্যাঁ, একই একই উপযোগ পাওয়ার জন্য আমরা একটা পণ্যের দাম চেঞ্জ হইলে আমরা কিভাবে একটা পণ্যের পরিবর্তে আরেকটা পণ্য বেশি কনজিউম করি সেটা দেখাইতো। এইখান থেকে আমরা কি করছি, চাহিদা রেখা। হ্যাঁ, পরিবর্তন প্রভাব থেকে, এটা হচ্ছে পরিবর্তন প্রভাব থেকে চাহিদা রেখা, পরিবর্তন প্রভাব থেকে চাহিদা রেখা। তো হিক্সের চাহিদা রেখা একরকম হইব, স্লাটস্কির চাহিদা রেখা একরকম হইব। হ্যাঁ, তো হিক্সের চাহিদা রেখা কিভাবে, এই যে হিক্সের এই যে পরিবর্তন প্রভাবে আমরা দেখছি কি একই ইন্ডিফারেন্স কার্ভ থাকে, একই ইন্ডিফারেন্স কার্ভের যেহেতু প্রাইস রেশিও চেঞ্জ হইতেছে, দুইটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়। যে প্রথমে আমরা এখানে ছিলাম, আমাদের আচ্ছা এটা হচ্ছে ধরেন এ, এটা হচ্ছে একই, এটা হচ্ছে বি। হ্যাঁ, সরি এটা এ না, এইটা এ, এটা বি, এটা ধরেন সি, এটা ধরেন ডি, আর সব ভুল লিখি। বি। আচ্ছা, এই ধরেন আমাদের ইন্ডিফারেন্স বাজেট লাইন ছিল এ বি। হ্যাঁ, যেহেতু আমার এক্স ড্রপের দাম কমে গেছে, সুতরাং আমার এক্স ড্রপ এখন বেশি কনজিউম করতে পারবো, তাহলে আমার বাজেট লাইন হয়ে গেছে এসি। আর তাহলে আমাদের প্রথমে ইকুইলিব্রিয়াম কই ছিল, এখানে। এই যে প্রথম বাজেট লাইন এইটা ছিল, এখানে ইন্ডিফারেন্স কার্ভ এখানে ট্যানজেন্ট হয়েছে, আমি কিউ ওয়ান পরিমাণ এক্স দ্রব্য বুক করতাম, আর কিউ ওয়ান, এটা ছোট হাতের কিউ ওয়ান দিছি, এ, এতটুকু ওয়াই দ্রব্য কনজিউম করতাম। তো যেহেতু এখন দাম কমে গেছে এক্স দ্রব্যের, সুতরাং এক্স দ্রব্য চিপার হয়ে গেছে, তাহলে আমি এখন এই বাজেট লাইনে চলে আসবো। তো আমরা হিক্স বলছে কি, আমি এই বাজেট লাইনে আসলে আমি এই ইন্ডিফারেন্স কার্ভে চলে যেতে পারবো। কিন্তু আমরা এখন কি দেখতেছি, শুধু পরিবর্তন প্রভাব দেখতেছি। তাহলে এই যে এইখানে যে আমি চলে যাইতেছি, সেখানে দুই ধরনের প্রভাব আছে, একটা হচ্ছে পরিবর্তন প্রভাব আর একটা হচ্ছে ইনকাম প্রভাব। কারণ হচ্ছে এইখানে যাওয়ার আরেকটা আরেকটা উপায় আমরা এখানে দেখতে পারতেছি, সেটা হচ্ছে আমার শুধু এক দ্রব্যের দাম যে কমছে সেই জন্য না, এক দ্রব্যের দাম কমার ফলে আমার রিয়েল ইনকাম বেড়ে গেছে, আমার পার্চেসিং পাওয়ার বেড়ে গেছে, এই জন্য আমি হায়ার ইন্ডিফারেন্স কার্ভে যাইতে পারতেছি। তো হিগস বলছে কি যে না, আমরা শুধু পরিবর্তন প্রভাবটা দেখবো। হ্যাঁ, পরিবর্তন প্রভাবটা দেখার জন্য আমরা কি করছি, হায়ার ইন্ডিফারেন্স কার্ভে আমরা যাই নাই, মানে নতুন যে বাজেট লাইনে হয়েছে সেখানে আমরা যাই নাই, সেখানে আমরা যাইতে পারতাম, সেখানে যাই নাই, কারণ সেখানে গেলে এখানে আমার ইনকাম ইফেক্টটাও দেখাবে। তো ইনকাম ইফেক্টটা না দেখানোর জন্য হিগস বলছে কি আমি আগের ইন্ডিফারেন্স কার্ভে থাকবো, কিন্তু বর্তমান প্রাইস রেশিওতে। আমার বর্তমান প্রাইস রেশিও কি এসি না, বর্তমান বাজেট লাইন। তো আমরা কি করব, এই বাজেট লাইনের সমান্তরাল আরেকটা কাল্পনিক বাজেট লাইন আঁকবো ডিই, যেটা ইনডিফারেন্স কার্ভের সাথে টেনজেন্ট হবে, একটা ডিফারেন্ট বিন্দুতে টেনজেন্ট হবে, যেহেতু এটার স্লোপ ডিফারেন্ট। তো এই যে নতুন যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আসছে, সেটা হচ্ছে আমার এই বর্তমান ইকুইলিব্রিয়াম। এটা দেখাচ্ছে কি, এই যে দাম কমার জন্য, শুধুমাত্র এক্স এর দাম কমার জন্য আমি এক্স কি করতেছি, কিউ ওয়ান থেকে কিউ টু পরিমাণ কনজিউম করতেছি বেশি। কিভাবে করতেছি, আমি ওয়াই দ্রব্য কম কনজিউম করতেছি, আগে কিউ ওয়ান করতাম, এখন কিউ টু করতাম। তো এই এতটুক ওয়াই দ্রব্য কম কনজিউম করে আমি এতটুক এক্স দ্রব্য বেশি কনজিউম করতেছি, যাতে আমার ইউটিলিটি সেম থাকে। ইউটিলিটি সেম রেখে আমি এটা চেঞ্জ করছি, কারণ হচ্ছে এক্স টা বেশি চিপার হয়ে গেছে, এক্স যেহেতু বেশি কম দাম হয়ে গেছে, তাহলে আমি এক্স দ্রব্য বেশি কনজিউম করতেছি, ওয়াই দ্রব্য কম, এক্স দ্রব্য বেশি কনজিউম করতেছি, ওয়াই দ্রব্য কম কনজিউম করতেছি। তো এখান থেকে যদি আমরা বাজেট ডিমান্ড কার্ভ আঁকি, তাহলে ডিমান্ড কার্ভ আমরা কিভাবে আঁকবো, এই যে ডিমান্ড কার্ভ হচ্ছে এই যে আমার এই যে বাজেট লাইন ছিল, এই যে এসি যে বাজেট লাইন ছিল প্রথমে, সরি এবি,
এবি যে বাজেট লাইন ছিল সেটা ছিল যখন আমার প্রাইস ছিল P1। ঠিক আছে, তো P1 যখন ছিল প্রাইস, তখন আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল কোনটা, এই যে এইটা ধরেন। আমি কতটুকু কনজিউম করতাম, Q1 পরিমাণ কনজিউম করতাম। তাহলে আমি যে Q1 পরিমাণ সোজা নিয়ে আসলাম। Q1, কখন আমি Q1 পরিমাণ কনজিউম করতাম, যখন দাম ছিল P1। এগুলো হচ্ছে ধরে নেওয়া, P1 দাম কি করছি, ধরে নিছি। হ্যাঁ, এই যে এখানে। তারপর আমরা কি করছি, বলছি আমরা দাম কমে গেছে। দাম কমে যাওয়ার কারণে বাজেট লাইন কি হয়েছে, এবি থেকে এসি হয়ে গেছে। ঠিক না? দাম কমে গেছে, তো দাম যেহেতু কমছে, আমরা ধরছি দাম কমে এই যে P2 হয়ে গেছে। তো যেহেতু দাম কমার পর, বা আমার ইন রিয়েলিটি কিন্তু আমি এখানে থাকবো না, আমি রিয়েলিটি, ইন রিয়েলিটি আমি এখানে থাকবো, কিন্তু আমরা শুধুমাত্র পরিবর্তন প্রভাবটা দেখাইতে চাচ্ছি। সেই জন্য আমরা দেখতেছি শুধুমাত্র পরিবর্তক প্রভাব অনুযায়ী আমরা এই পয়েন্টে আসবো। একই উপযোগ যদি আমি থাকতে চাই, তাহলে আমি কোথায় আসবো, এইখানে আসবো। তো এইখানে যদি আসি, তাহলে এই যে সোজা আমি নামে আসলাম Q2 পরিমাণ, এই যে এখানে। এখানে আমি কখন আসবো, যদি দাম P2 হয়। দাম P2 হয়ে যখন এসি তে আমার শিফট করলো বাজেট লাইন, তখন আমার এতটুকু কনজিউম করতেছি। তাহলে আমি দুইটা পয়েন্ট পাইলাম, যে P1 দাম যখন ছিল, বেশি দাম যখন ছিল, আমি এই এতটুকু কনজিউম করতাম এক্স দ্রব্য। আর P2 দাম দাম যখন কমছে, তখন এক্স দ্রব্য বেশি কনজিউম করতেছি, এতটুকু কনজিউম করতেছি, এই যে এই ইকুইলিব্রিয়ামের নিচে। ঠিক আছে, তাই আমি দুইটা পয়েন্ট পেয়ে গেছি। এই দুইটা পয়েন্ট যখন আমি কানেক্ট করলাম, তখন কি হয়ে গেছে, আমি চাহিদা রেখা পেয়ে গেছি, যে দাম চেঞ্জ হওয়ার কারণে এক্স দ্রব্য কনজাম্পশন আমার কতটুকু চেঞ্জ হয়েছে, সেটা আমার দেখাচ্ছে কিসের, হিক্সের চাহিদা রেখা। পরিবর্তন প্রভাবের সাপেক্ষে হিক্সের চাহিদা রেখা, বুঝতে পারছি কি? জি ভাইয়া। আচ্ছা, এখন স্লাটস্কি, হ্যাঁ, এখন স্লাটস্কি কি বলছে, স্লাটস্কি বলছে যে আমি একই উপযোগে থাকার দরকার নাই। হ্যাঁ, সে কি করছে দেখেন, ইন্ডিফারেন্স কার্ভ দুইটা এখানে, মানে হচ্ছে আমরা একই উপযোগে, দাম কমার আগে যত উপযোগ ছিল, দাম কমার পরে আমি সেম উপযোগে থাকবো, সেটা আমি সেটা সে বিবেচনা করে না। কারণ প্রাইস রেশিও চেঞ্জ হলে আমি উপযোগ বাড়াইতে পারবো, এটা ইকোনমিক্স এর লই। আমি হায়ার ইন্ডিফারেন্স কার্ভে যাইতে পারবো। আচ্ছা, যেহেতু আমি হায়ার ইন্ডিফারেন্স কার্ভে যাইতে পারবো, তাহলে আমি কেন এখানে থাকবো? তো তার হিক্সের ব্যাখ্যা হচ্ছে রিয়েল ইনকাম সেম রাখছে। রিয়েল ইনকাম সেম রেখে আমি কি করব, যতটুকু উপযোগে যে ইন্ডিফারেন্স কার্ভে যাইতে পারি যাব, তখন দেখবো আমি কোনটা কতটুকু কনজিউম করতেছি, কতটুকু চেঞ্জ হইতেছে। যেমন ধরেন আগের মতোই, যে ধরেন বাজেট লাইন ছিল এবি, এই যে এ বি, এই যে বি এখানে। ঠিক আছে, তারপরে দাম কমে গেছে এক্স দ্রব্যের, যেহেতু এক্স দ্রব্যের দাম কমে গেছে, সুতরাং আমি বাজেট লাইন কি হবে, এক্স দ্রব্য বেশি কনজিউম করতে পারবো, তাহলে আমি এক্স দ্রব্য ডান দিকে শিফট করবে, ইম্পেরালাল, এইটা। এখন এইখানে তো আমি অনেক বেশি কনজিউম করতে পারবো, কিন্তু এই যে কনজাম্পশন আমি এখানে করতে পারবো, সেটা নট ফর অনলি সাবস্টিটিউশন এফেক্ট, বাট অলসো ফর ইনকাম এফেক্ট। কারণ হচ্ছে আমার রিয়েল ইনকাম বেড়ে যাচ্ছে, যে যেহেতু একটা পণ্যের দাম কমছে, তাহলে আমার পার্চেসিং পাওয়ার বাড়ছে না, তো সেই জন্য আমি বেশি কনজিউম করতে পারবো এক্স দ্রব্য। তো সেটা আমরা ইনকাম ইফেক্টটাকে আমরা বাদ দিতে চাইতেছি। ইনকাম ইফেক্টটা বাদ দিতে গিয়ে আমরা কি করতেছি, আমরা আগের ইনকামটা রাখতে চাচ্ছি। বর্তমান দাম, প্রাইস রেশিও, বর্তমান যে দাম যে বাড়ছে কমছে, তার এই দাম কমার পরে প্রাইস রেশিও রাখতে চাচ্ছি, কিন্তু পার্চেসিং পাওয়ার আগে সমান রাখতে চাচ্ছি। তাহলে আমরা এটা কিভাবে করবো, আগে আমার ইকুইলিব্রিয়াম কই ছিল, এই যে এই এ বি ছিল আমার বাজেট লাইন, আর এই ইনডিফারেন্স কার্ভ ছিল এই যে IC1, এইখানে। এখানে টেনজেন্ট না, এই যে এইখানে। তো আমরা কি করছি, আগে যতটুকু আমি কনজিউম করতাম, যত টাকা খরচ করতাম, ঠিক তত টাকা ইনকাম রেখে নতুন প্রাইস রেশিও অনুযায়ী বাজেট লাইন আঁকছি। মানে হচ্ছে আমি এইটার সমান্তরাল আরেকটা কাল্পনিক বাজেট লাইন আঁকছি, যেটা আমার আগের ইকুইলিব্রিয়াম পয়েন্টের উপর দিয়ে যাইতো। আর দেখেন হিগসে কিভাবে নতুন কাল্পনিক বাজেট লাইন আঁকছে, সেটা হচ্ছে আগের ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে না, আগের ইন্ডিফারেন্স কার্ভকে টাচ করে যাবে এমন ভাবে আঁকছে। আর এখানে হচ্ছে আগের ইন্ডিফারেন্স কার্ভকে টাচ করে যাবে এমন না, আগের ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেটা ছিল, সেই পয়েন্ট দিয়ে যাবে, এইটার প্যারালাল। এটা পার্থক্যটা কি বুঝাইতে পারছি, যে আমরা চিত্রটা কিভাবে আঁকবো?
হ্যালো, হ্যালো। জি। আচ্ছা, তাইলে এইখানে তখন আমি বর্তমানে আমার তাইলে এই কাল্পনিক বাজেট লাইন হচ্ছে এইটা, এই যে এটার নাম দিয়ে দিই ধরেন ডি ই, এই যে ডি, হ্যাঁ, এই যে এইটা। তো এখানে আমরা কি করতে পারতেছি, তাইলে আমি এখন কিন্তু আমি আরেকটা ইন্ডিফারেন্স কার্ভে দেখতে পারতেছি, এই যে এখানে হায়ার ইন্ডিফারেন্স কার্ভে দেখতে পারতেছি। তাহলে আমার আগের ইকুইলিব্রিয়াম ছিল কোথায়, একে ইকুইলিব্রিয়াম ছিল এইখানে, আর এখনের ইকুইলিব্রিয়াম হয়েছে এখানে। তাহলে আমি কি করতেছি, আগে আমি এতটুক ওয়াই দ্রব্য কনজিউম করতাম আর কিউ 1 পরিমাণ এক্স দ্রব্য কনজিউম করতাম, কিন্তু বর্তমানে আমি কি করতেছি, কিউ 2 পরিমাণ কিউ এক্স এক্স এর পরিমাণ বাড়াইছি, এক্স দ্রব্য কিউ 2 পরিমাণ করতেছি, আর ওয়াই দ্রব্য কম কনজিউম করতেছি, যে কিউ 2 পরিমাণ মানে ছোট হাতের কিউ 2 পরিমাণ। এগুলো আপনারা অন্যটা এম এন এগুলা ইউজ করতে পারেন, ঠিক আছে। কনজিউম করতেছি, তাহলে এটা আমি কম কনজিউম করতেছি, এক্স দ্রব্য বেশি কনজিউম করতেছি। কেন? কারণ হচ্ছে এক্স দ্রব্যের দাম কমছে। এক্স দ্রব্যের দাম কমার কারণে আমরা দেখতেছি আমার যদি রিয়েল ইনকাম সেম থাকা অবস্থায়, ইনকাম চেঞ্জ না হয়ে ইনকাম ইফেক্টটা বাদ দিয়ে শুধুমাত্র পরিবর্তন প্রভাবের সাপেক্ষে আমরা দেখলাম চেঞ্জটা কিভাবে হয়। এখান থেকে আমরা কি করলাম, বাজেট লাইনটা সরি ডিমান্ড কার্ভটা আঁকলাম, যে আমার আগের ইনিশিয়ালি আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল এই যে এইটা। ইনিশিয়ালি আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল এইটা, আমি কিউ 1 পরিমাণ এক্স দ্রব্য কনজিউম করতাম, যে কিউ 1 পরিমাণ এক্স দ্রব্য কনজিউম করতাম তখন যখন আমার দাম ছিল পি 1, আমি একটা ধরে নিছি এই দাম ছিল প্রথমে, হ্যাঁ। এরপরে আমরা কি করছি, দাম কমছে দেখছি, দাম কমার কারণে তো এটা এইখানে আসছে, ফ্ল্যাটার হয়েছে আগের তুলনায় বাজেট লাইনটা। তাহলে দাম যেহেতু কমছে, আমি ধরলাম যে পি 2 হয়েছে দাম। দাম যখন পি 2 হয়েছে, তখন আমরা দেখলাম যে শুধুমাত্র সাবস্টিটিউশন এফেক্ট অনুযায়ী ইকুইলিব্রিয়াম আসে এখানে। তাহলে আমি কিউ 2 পরিমাণ কনজিউম করতেছি, কিউ 2 পরিমাণ সোজা যদি নামাই, তাহলে কিউ 2 পরিমাণ, আর কখন আমি কিউ 2 পরিমাণ কনজিউম করতেছি, যখন দাম পি 2। তাহলে আমি আরেকটা পয়েন্ট পাইছি, এই দুইটা পয়েন্ট যখন আমি কানেক্ট করলাম, তাহলে আমি আরেকটা ডিমান্ড কার্ভ পাইছি, সেটা হচ্ছে স্লাটস্কির ডিমান্ড কার্ভ। কিসের সাপেক্ষে? ওই যে শুধুমাত্র পরিবর্তন প্রভাবের সাপেক্ষে, ঠিক আছে। জি। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে স্ল্যাটস পরিবর্তন প্রভাবের থেকে চাহিদা রেখা অঙ্কন, মানে স্ল্যাটস্কির এবং ওই যে হিক্সিয়ান চাহিদা রেখা অঙ্কন করো, অথবা দুইটার চাহিদা রেখার পার্থক্য বা তুলনামূলক আলোচনা। এরকম আসতে পারে যে দুইটার পার্থক্য কি, বা দুইটা চাহিদা রেখার মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলতে পারে, হ্যাঁ। তো আমরা দেখি এই দুইটার মধ্যে মানে তুলনা কিভাবে করা যায়। যেমন ধরেন, প্রথমে হচ্ছে কি, আমরা দেখছি কি হিক্সে, আমরা কি করি, হিক্সে কি করছে, একই উপযোগে আছে, সেম ইউটিলিটিতে আছে না, একই ইনডিফারেন্স কার্ভে আছে। তাহলে হিক্স কি করছে, হিক্সীয় চাহিদা রেখায় প্রকৃত আয় উপযোগ করতে স্থির থাকে। দুইটাতে আমরা কি করি, আয় প্রভাবটা বাদ দিই, আয় প্রভাবটা বাদ দিয়ে শুধুমাত্র সাবস্টিটিউশন পরিবর্তন প্রভাবটা দেখি। কিভাবে আমরা বাদ দিই দেখুন, বাস্তবে কি এখানে থাকবে ইকুইলিব্রিয়াম চেঞ্জ, প্রাইস চেঞ্জ হওয়ার পরে না, বাস্তবে কিন্তু আমি হায়ার ইন্ডিফারেন্স কার্ভে চলে যাব, এখানেও কিন্তু এই বাজেট লাইনে চলে যাব। কারণ এইখানে যদি যাই আমি, এখানে দুই ধরনের প্রভাব আছে, একটা হচ্ছে সাবস্টিটিউশন পরিবর্তন প্রভাব এবং আয় প্রভাব। আয় প্রভাবটা কিভাবে, আয় প্রভাবটা হচ্ছে এখানে, এই যে আমি এখানে যাব, টোটাল ইফেক্টটা হবে যে এক্স দ্রব্য বেশি কনজিউম করব, সেটা দুইটা কারণে বেশি কনজিউম করব। একটা হচ্ছে এক্স দ্রব্য চিপার হয়েছে সেই জন্য বেশি কনজিউম করতেছি, যেটা পরিবর্তন প্রভাব, আমরা এতটুকু। আর একটা কারণে বেশি কনজিউম করতে পারি, সেটা হচ্ছে ধরেন এখানে এক্স দ্রব্য আমার ইনকামটা বেড়ে গেছে। ইনকামটা কিভাবে বাড়ছে, ইনকাম তো ফিক্সড আছে, কিন্তু আমার পার্চেসিং পাওয়ার বাড়ছে, রিয়েল ইনকাম বাড়ছে। যদি একটা দ্রব্যের দাম কমছে, তাহলে আমি আগের তুলনায় দুইটা দ্রব্য মিলাই বেশি কনজিউম করতে পারবো, সেটাই তো আমার রিয়েল ইনকাম দেখায়, রিয়েল ইনকাম বাড়ছে, তো সেজন্য আমি এক দ্রব্যটা বেশি কনজিউম করতে পারবো। তাহলে এক দ্রব্য বেশি কনজিউম করার কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স চিপার হওয়ার কারণে আমি ওয়াই দ্রব্যকে চেঞ্জ করে এক দ্রব্য কনজিউম করতেছি, আর একটা হচ্ছে আমার ইনকাম যেহেতু বেড়ে গেছে, দাম যেহেতু কমছে, তাহলে আমার রিয়েল ইনকাম বাড়ছে, সেজন্য আমার ইনকাম বেড়ে যাওয়ার কারণে আমি এক দ্রব্য বেশি কনজিউম করতেছি। তো এখানে আমরা শুধুমাত্র দেখাচ্ছি যে ইনকাম বাড়ার জন্য, সেটাকে আমরা দেখাতে চাইতেছি না, শুধুমাত্র দেখাতে চাইতেছি যে শুধুমাত্র দাম কমে যাওয়ার কারণে, এক দ্রব্যের দাম কমে যাওয়ার কারণে বা এক দ্রব্যের দাম বেড়ে যাওয়ার কারণে
ওয়াই দ্রব্যের পরিবর্তে এক্স দ্রব্য আমরা কতটুকু বেশি বা কম কনজিউম করতেছি সেটা ভোগ করতেছি। তো তাইলে আমরা কি করতেছি, রিয়েল ইনকামটাকে আমরা ফিক্সড ধরতেছি, সমান রাখতেছি। ঠিক আছে, মানে আমরা যাতে আমি শুধুমাত্র এই আয় প্রভাবটা যেন না থাকে। কারণ হচ্ছে দাম কমলে আমার রিয়েল আয় বেড়ে যায়, এই জন্য আমরা আয় স্থির রাখি। ঠিক আছে, প্রকৃত আয় স্থির। তো স্লাটস কি, সরি, হিক্স কি করছে, এই আয়টাকে কিভাবে স্থির রাখছে, উপযোগ করতে স্থির রাখছে। উপযোগ করতে স্থির মানে হচ্ছে সে বলছে আমার উপযোগ যদি আগের সমান পাই তাইলে আমার ইনকামটা, আমার রিয়েল ইনকামটা আগের মতো আছে। ঠিক আছে, তো এই যে যে আগের যে এখানে যে উপযোগ, এখানে উপযোগ কি সেম, কারণ হচ্ছে আমরা জানি কি একই নিরপেক্ষ রেখায় প্রত্যেকটা বিন্দুতে সমান উপযোগ নির্দেশ করে। তাহলে এখানে আমি আগে যতটুকু উপযোগ পাইতাম এখনো ততটুকু উপযোগ পাইতেছি। একই উপযোগ পাওয়ার জন্য আমরা যে চেঞ্জটা করছি সেটা দেখাইছে। আচ্ছা, যাই হোক, এইখানে আয়টা উপযোগ করতে স্থির, আর স্লাটস্কির চাহিদা রেখায় প্রকৃত আয় বাহ্যিক করতে স্থির মানে হচ্ছে। আর স্লাটস্কি কি করছে, স্লাটস্কি কিন্তু একই উপযোগ রেখায় ছিল না। হ্যাঁ, একই উপযোগ না। সে রিয়েল ইনকামটা হচ্ছে আর্থিক দিক থেকে স্থির রাখছে। মানে হচ্ছে ধরেন আহ আমার কাছে ধরেন ইনকাম ছিল 100, ইনকাম কত, 100, 100 টাকা ইনকাম ছিল। এখন এক্স দ্রব্যের দাম ছিল ধরেন আগে 10 টাকা, ওয়াই দ্রব্যের দাম, সরি পি এক্স, আর পি ওয়াই এর দাম ছিল ধরেন 5 টাকা, বা এটার দাম ধরেন ছিল 20 টাকা। এখন এক্স দ্রব্যের দাম ধরেন আরো কমে গেছে, আরো কমে গিয়ে কত হয়েছে, ধরেন এক্স দ্রব্যের দাম হয়ে গেছে 5 টাকা, পি এক্স হয়ে গেছে 5 টাকা। তাহলে এক্স দ্রব্যের দাম কমে গেছে না? তাহলে এখন কাহিনী কইছে দেখেন, আমার ইনকাম 100 টাকা ছিল, এখনো 100 টাকা আছে, কিন্তু রিয়েল ইনকাম কি আগের তুলনায় কমছে না বাড়ছে? রিয়েল ইনকাম বেড়ে গেছে না? কারণ আগে আমি 100 টাকা দিয়ে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য যতটুকু কিনতে পারতাম, এখন 100 টাকা দিয়ে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দুইটাই বেশি কিনতে পারবো না? জি। দুইটাই বেশি কিনতে পারবো। তো কি করছে স্লাটস্কি, প্রকৃত আয় স্থির কিভাবে রাখছে? স্লাটস্কি কি করছে, এই ইনকামটাকে কমাই দিছে। দেখেন এই ইনকাম তো এখানে 100, যে এই লাইনেও ইনকাম 100, এই লাইনেও ইনকাম 100। এখন স্লাটস্কি কি করছে, বলছে না, ইনকামটা কমাই দিব, নমিনাল ইনকাম কমাইবো কতটুক, যতটুক কমলে রিয়েল ইনকামটা সমান থাকে। ইনকামটা ততটুকু কমাইলে আমি আগে যতটুকু 100 টাকা দাম যখন 10 টাকা ছিল এক্স এর, তখন আমি দুইটা দ্রব্য যতটুকু কিনতে পারতাম, এখন আরো কম টাকা দিয়ে এতটুকু দ্রব্য কিনতে পারবো না, যেহেতু এক্স দ্রব্যের দাম কমছে। হ্যালো, জি ভাইয়া। বুঝতে পারছি? মানে আমি 100 টাকা দিয়ে আগে এই এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য যতটুকু কিনতে পারতাম, এখন কিন্তু এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য কিনতে তত টাকা লাগবে না, আর কম টাকা লাগবে, কারণ এক্স দ্রব্যের দাম কি হয়েছে, কমে গেছে। এখন ধরেন আমি 80 টাকা দিয়েই কি করতে পারবো, ওই আগের সমান পরিমাণ দ্রব্য কিনতে পারবো। ঠিক আছে, তাইলে স্লাটসকি কি করছে, ইনকামটাকে 100-র পরিবর্তে কমায় 80 নিয়ে আসছে। 80 যদি নিয়ে আসি তাহলে আমার রিয়েল ইনকামটা সেম থাকবে, আমি আগে যতটুকু কিনতে পারতাম এখনো ঠিক ততটুকুই কিনতে পারবো। স্লাটসকি করছে এই কাজ। ঠিক আছে, স্লাটসকি এই কাজ করার ফলে কি হয়েছে, এই যে দেখেন, এই যে এই যে বাজেট লাইন সেটাও 100 টাকা দেখাচ্ছে, এই যে বাজেট লাইন আমরা ধরতেছি এটাও 100 টাকা দেখাচ্ছে, কিন্তু এটাতে রিয়েল ইনকাম বেশি, যেহেতু দাম কমে গেছে আমি কিন্তু বেশি কিনতে পারবো। তো আমরা কি করলাম, আগের বাজেট লাইনে যতটুকু দ্রব্য কিনতে পারতাম 100 টাকা দিয়ে, এখন এ- ওই পরিমাণ, এই যে এই পরিমাণ এতটুকু কিনতাম, এই পরিমাণ কিনতে আমার কিন্তু এখন কম টাকা লাগবে। এই যে দেখেন বাজেট, কাল্পনিক বাজেটটা নিচে চলে আসছে, কম টাকা লাগতেছে, এখানে কম টাকা নির্দেশ করতেছে। ঠিক আছে, তো এই যে যত টাকা কম লাগবে ততটুকুতে আমরা কাল্পনিক বাজেট লাইন অঙ্কন করছি। তখন আমরা দেখলাম আমরা দুইটা আরেকটা ডিফারেন্ট কম্বিনেশন পাইলাম, যে এক্স দ্রব্য কিউ টু এবং ওয়াই দ্রব্য এই ছোট হাতের কিউ টু পরিমাণ আমি যদি কনজিউম করি তাইলে আমার
ইকুইলিব্রিয়াম থাকবে, আমার ইউটিলিটি ম্যাক্সিমাইজ হবে। তাহলে এখানে আমরা দেখছি যে এক্স দ্রব্য বেশি কনজিউম করছি, ওয়াই দ্রব্য আগের তুলনায় কনজাম্পশন কমাইছি। এই যে চেঞ্জটা সেটা হচ্ছে ওই যে স্লাটস্কির। তো এই ক্ষেত্রে স্লাটস্কির চাহিদা রেখাতে আমরা কি করছি অ্যানালাইসিসে, আর প্রকৃত আয় স্থির রাখছি, কিন্তু প্রকৃত আয় স্থির রাখছি বাহ্যিক অর্থে, অর্থাৎ হচ্ছে যেটা রিয়েল আর কি, বা আমরা যেভাবে হিসাব করি, আমরা টাকা দিয়ে হিসাব করি, টাকা অর্থে আমরা ফিক্সড রাখছি। আর ফিক্সে কিভাবে প্রকৃত আয় স্থির রাখছে সেটা হচ্ছে উপযোগ অর্থে, মানে উপযোগটাকে স্থির রাখার মাধ্যমে সে বলছে যে এখানে রিয়েল ইনকাম আমার ফিক্সড। আচ্ছা, এখানে দেখেন 2 নম্বর, হিক্সের চাহিদা রেখায় উপযোগ অপরিবর্তিত থাকে। হিক্সের চাহিদা রেখায় কি উপযোগ সেম থাকতেছে না? হিক্সের চাহিদা রেখায় উপযোগ কি সেম? কারণ হচ্ছে আমি একই ইনডিফারেন্স কার্ভে আছি, কিন্তু স্লাটস্কির উপযোগ আহ, চাহিদা রেখায় উপযোগ কি হইতেছে, চেঞ্জ হইতেছে। দেখেন আমি আগের তুলনায় হায়ার ইনডিফারেন্স কার্ভে চলে যাইতেছি। তাহলে এখানে কি দুইটা উপযোগ রেখা না, দুইটা ইনডিফারেন্স কার্ভ, তাহলে এখানে উপযোগ কি হইতেছে, চেঞ্জ হইতেছে। তাই হিক্সের চাহিদা রেখায় উপযোগ সমান থাকে, কিন্তু স্লাটস্কি এর চাহিদা রেখায় উপযোগ কি হয়, পরিবর্তন হয়, এটাও তো বোঝা যাইতেছে। তারপরে দেখেন এইগুলা মনে রাখতে হইব, হ্যাঁ। ফিক্সড চাহিদা রেখায় ক্ষতিপূরণমূলক আয় ব্যবধান প্রক্রিয়ায় প্রকৃত আয়কে স্থির ধরা হয়, কিন্তু স্লাটস্কির চাহিদা রেখায় খরচ ব্যবধানমূলক প্রক্রিয়ায় প্রকৃত আয়কে স্থির রাখা হয়। আচ্ছা, এইটা কি? আচ্ছা, এই জন্য হিক্সিয়ান ডিমান্ড ফাংশনকে বা হিক্সিয়ান ডিমান্ড কার্ভকে কম্পেনসেটেড ডিমান্ড কার্ভ বলা হয়, ক্ষতিপূরণমূলক চাহিদা রেখাও বলা হয়। তার আরেকটা নাম হচ্ছে কি, হিক্সের চাহিদা রেখার একটা নাম হচ্ছে কম্পেনসেটেড ডিমান্ড কার্ভ বা ক্ষতিপূরণ মূলক আহ ডিমান্ড কার্ভ। ক্ষতিপূরণ মূলক মানে হচ্ছে, আচ্ছা এটা তো উল্টা আঁকছি রে, ক্ষতিপূরণ এটা তো আমাকে আরো কি দিতেছে, ট্যাক্স কাটতেছে। আচ্ছা ওইটাতে যাই, তাহলে ভালো হবে। আচ্ছা, এটাতে গেলাম। এটা হচ্ছে হিক্সের, এটা হচ্ছে ডিফারেন্ট কেস। এখানে এইটার দ্বারা আমরা অ্যানালাইসিস করছি যে দাম কি হয়েছে, কমছে, দাম কমার কারণে ডান দিকে শিফট করছে। আর এখানে হচ্ছে উল্টা, দাম বাড়ছে। আগে আমার ছিল এই যে, আগে আমার বাজেট লাইন ছিল এই যে এ বি, এখন হয়েছে এসি। এসি হয়েছে কেন, দাম বাড়ছে। তো দাম বাড়ার কারণে আমি কি এখন আর এইখানে আমার আগের ইকুইলিব্রিয়াম ছিল এফ, হ্যাঁ, এই যে এই, আর এই যে মাঝে ইন্ডিফারেন্স কার্ভ এফ। এখন যেহেতু দাম কমছে, তাহলে দাম কমার কারণে কি আমি আর এই আগের ইন্ডিফারেন্স কার্ভে থাকতে পারবো? আগের ইন্ডিফারেন্স কার্ভে আগের সমান উপযুক্ত পাবো আমি? হ্যালো, হ্যালো, এই কেউ কে আছেন? জি ভাই আছি। ও আচ্ছা, কই গেল আমার, আমার কি কই, আর গেল কই? আচ্ছা এই যে, তো আমি কিন্তু এখানে আর থাকতে পারবো না। এই যে নতুন বাজেট লাইন হওয়ার কারণে কিন্তু আমার ইন্ডিফারেন্স কার্ভ এখানে চলে আসবে, ইকুইলিব্রিয়াম, মানে আমার নিচের লোয়ার কম উপযোগ আসতে হবে। কারণ হচ্ছে আমার ইনকাম কিন্তু, রিয়েল ইনকাম কমে গেছে, যেহেতু একটা দ্রব্যের দাম বেড়ে গেছে, আমি আর এইখানে কিন্তু যাইতে পারবো না, কম জিনিস কিনতে হইব। তাইলে এখন যদি সরকার থেকে বা কেউ যদি কম্পেনসেট করে, ভর্তুকি দেয়, যে এত টাকা দিব যেন আমি আর উপযোগটা আগের সমান থাকে, ঠিক আছে, অর্থাৎ আমি আগে এই ইন্ডিফারেন্স কার্ভে ছিলাম আমি, এখন এই ইন্ডিফারেন্স কার্ভের যে উপযোগ পাবো, এই উপযোগ পাওয়ার জন্য আমার কি করতে হবে, বেশি টাকা লাগবে না? এই বেশি টাকা, যতটুকু টাকা দরকার কেউ আমাকে দিছে, এই যে যেহেতু যতটুকু টাকা দরকার সেটা আমার শুধু এক দ্রব্যের পিছনে যে খরচ করবে সেটা তো না, আমি তো যে যে দুই দ্রব্যের পিছনে খরচ করতে পারবো। এই জন্য আমার বাজেট লাইনটা কি হবে, এই যে প্যারালালি, এই যে নতুন যে বাজেট লাইন হয়েছে এসি, তার প্যারালালি ডান দিকে শিফট করবে। ঠিক আছে, এবং হচ্ছে এই যে কম্পেনসেট করছে কতটুকু, যেন আগের উপযোগ সমান হয়, আগের উপযোগ পাওয়ার জন্য। তা আগের উপযোগ রেখা হচ্ছে এইটা, তো এইটাতে এইখানে টেনজেন্ট হয়েছে।
যেহেতু প্রাইস রেশিও এখন চেঞ্জ, সুতরাং আর এফ বিন্দুতে টেনজেন্ট হবে না, জি বিন্দুতে টেনজেন্ট হয়েছে। আগে বাজেট লাইনটা ছিল ওই যে এ বি, এখন বাজেট লাইনটা হয়েছে ডিই। ডিই কারণ কি, এক্স দ্রব্যের দাম বেড়ে গেছে, তাহলে এক্স দ্রব্য আমি কম, প্রাইস রেশিওটা কি হইব, স্টিপার হয়ে যাবে। তো এই জন্য এটাকে বলা হয় কম্পেনসেটেড ডিমান্ড কার্ভ বা কম্পেনসেটেড অ্যানালাইসিস আর কি। মানে এখানে হচ্ছে কম্পেনসেট করে, কম মানে যে হিগস বলছে কি, যদি কম্পেনসেট করা হয় তখন অ্যানালাইসিসটা, কারণ হচ্ছে আমার ইউটিলিটি আমরা কি ধরতেছি, সমান ধরতেছি। এখন একটা দ্রব্যের দাম বেড়ে গেলে তো ইউটিলিটি সমান থাকবে না। আমি তো আর আগের সমান উপযোগ পাবো না, আমাকে তো অবশ্যই লোয়ার ইন্ডিফারেন্স কার্ভে আসতে হইব, কারণ আমার ক্রয় ক্ষমতা কমে যাবে। কিন্তু হিগস বলছে যদি তাকে কম্পেনসেট করা হয় যেন আগের উপযোগে সে থাকতে পারে, তখন এই চেঞ্জটা কিভাবে হবে সেটা দেখাইছে। তো এটার ক্ষেত্রে উল্টা, ওইটার ক্ষেত্রে উল্টা কি, যখন দামটা কি হয় কমে যায় তখন কিন্তু আগের তুলনায় আমি বেশি কনজিউম করতে পারবো। তো দাম কমার কারণে আমার রিয়েল ইনকাম বেড়ে গেছে। এখন যদি উল্টা হয়, কম্পানসেট ভর্তুকি দেওয়ার উপরে পরিবর্তে যদি ট্যাক্স আরোপ করা হয়, তাহলে এই ক্ষেত্রে ট্যাক্স আরোপ করে আমাকে কি করবে, এতটুকু ট্যাক্স আরোপ করবে যেন আমি আগে যতটুকু উপযোগ পাইতাম সেই উপযোগে আমাকে কি করবে, নিয়ে যাবে। ট্যাক্স আমাকে ইনকাম ট্যাক্স আরোপ করবে, কোনো দ্রব্যের উপর না। তাহলে এই যে নতুন বাজেট লাইনটা, সেটা প্যারালালি কমে যাবে, বাম দিকে শিফট করবে। ঠিক আছে, তো ওই জন্য এটাকে বলা হয় ক্ষতিপূরণ মূলক চাহিদা রেখা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মেনলি এই জায়গা থেকে, এখান থেকে আমাকে কি করতেছে, ক্ষতিপূরণ দিতেছে যেন আমি আগের উপযোগ, আগের ইন্ডিফারেন্স কার্ভে থাকতে পারি। এক্স এর ব্যাখ্যা হচ্ছে এইটা। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় এই যে কি কই, ক্ষতিপূরণ মূলক আয় ব্যবধান প্রক্রিয়া প্রকৃত আয়কে স্থির ধরা হয়। এই যে প্রকৃত আয়কে আমরা স্থির ধরছি কিভাবে, আমরা ধরে নিছি যে আমাকে কি করবে, ক্ষতিপূরণ দিবে। আমার দাম যদি বেড়ে যায় তাহলে ক্ষতিপূরণ দিয়ে আমার প্রকৃত আয়কে সেম রাখবে, অথবা দাম যদি কমে যায় তাহলে আমার প্রকৃত আয় বেড়ে যাবে, তখন আমার কাছ থেকে ট্যাক্স কালেক্ট করে আমার প্রকৃত আয়কে আগের সমান রাখবে। আচ্ছা, ট্যাক্সের কথা আর এখানে আসে না, এটা হচ্ছে যে ক্ষতিপূরণই ক্ষতিপূরণ। কারণ হচ্ছে আমরা সবসময় প্রাইস ইনক্রিজের ক্ষেত্রে সবসময় অ্যানালাইসিস করি, যদিও আমি আছি প্রাইস কমার ক্ষেত্রে। তো যাই হোক, তা স্লাটস্কি, কিন্তু স্লাটস্কির চাহিদা রেখার খরচ ব্যবধানমূলক প্রক্রিয়া প্রকৃত আয়কে স্থির ধরা হয়। কিন্তু স্লাটস্কি কি করছে, ক্ষতিপূরণ হিসাব না, স্লাটস্কির এখানে কি না, ক্ষতিপূরণ অনুযায়ী আয়, ক্ষতিপূরণ দিয়ে আয়, প্রকৃত আয়কে স্থির রাখা হয় না। স্লাটস্কি স্থির আয়কে স্থির ধরছে এইভাবে যে আমার খরচ, আমার খরচ আগে আগে যতটুকু ছিল, খরচ আমার এখন সেমই হবে, সেম খরচ করে আমি আগের তুলনায় নতুন কোন বিন্দুতে যাইতে পারবো। যে আগে আমার খরচ ছিল এই বিন্দুতে, সরি এই বিন্দুতে, এই বিন্দুতেও আমার খরচ সেম, এই বিন্দুতে আমার খরচ যা ছিল এই বিন্দুতেও আমার খরচ সেটাই হইতেছে। খরচ সেম রেখে আমার নতুন যে ভারসাম্য হইতেছে সেটা হচ্ছে আমার কি, ওই যে স্লাটসকি দেখাচ্ছে, স্লাটসকি ব্যাখ্যা করতেছে আয় আমার স্থির থাকবে কিভাবে, যেন আমার খরচটা সমান হয়। ঠিক আছে। আর হিগস কিভাবে ব্যাখ্যা করছে, হিগস ব্যাখ্যা করছে হচ্ছে আমার উপযোগ সমান রাখার জন্য যত অতিরিক্ত টাকা দরকার বা কম টাকা দরকার, অতিরিক্ত টাকা দরকার, সেটা যদি আমাকে কেউ ক্ষতিপূরণ দেয়, কম্পেনসেট করে, তখন আমার অ্যানালাইসিসটা কিভাবে হবে। আর স্লাটসকি বলছে আমার আগে যত টাকা খরচ হইতো, এখন ঠিক তত টাকা খরচ করে আমি নতুন কোন পয়েন্টে যাইতে পারবো সেটা। আচ্ছা, হয়তোবা মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট মাথার উপর দিয়ে গেলেও এটাও তো বুঝতে পারছি যে হিগসে অ্যানালাইসিস করছে ক্ষতিপূরণমূলক, মানে ক্ষতিপূরণ দিবে, কম্পেনসেট করবে। আর স্ল্যাটসকি অ্যানালাইসিস করছে যে খরচটা আমার আগে সমান থাকবে, এতটুকু মনে রাখলে হইব। এগুলা পরীক্ষায় আসতে পারে। জি। ঠিক আছে, কোনো কিছু যদি না বুঝেন মুখস্থ বসাই দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে স্বাভাবিক পণ্যের বেলায় দাম কমার ক্ষেত্রে চাহিদা রেখার তুলনায় স্ল্যাটস্কির এর চাহিদা রেখা অধিক স্থিতিস্থাপক হয়। আচ্ছা দেখেন, দাম যখন কমে, হয়ে গেল এখানে তো আমি দাম কমাইছি, এখানে দাম যখন কমে তখন এই যে স্লাটস্কির চাহিদা রেখা বেশি ফ্ল্যাটার হয়। দেখেন এখানে আমি বেশি স্থিতিস্থাপক, মানে কি, দাম একটু কমার কারণে আমি চাহিদা, মানে চাহিদা বেশি চেঞ্জ হইতেছে। দেখেন দাম কমার কারণে, যে দাম কমার কারণে আমি এই যে এক্স দ্রব্য বেশি কনজিউম করতেছি না,
কিন্তু এই যে স্লাটসকিতে দেখেন দাম কমার কারণে এক দ্রব্য আমি মানে বেশি কনজিউম করতেছি কিন্তু চেঞ্জটা কম, তাহলে এটা কম স্থিতিস্থাপক। এটা কি কম স্থিতিস্থাপক, আর এটা বেশি স্থিতিস্থাপক, এখানে চেঞ্জটা বেশি হইতেছে। তো এটা স্বাভাবিক পণ্যের বেলা কি হবে, দাম যখন কমবে তখন হিক্সের চাহিদা রেখা বেশি ফ্ল্যাটার হবে, বেশি স্থিতিস্থাপক হবে, বেশি চেঞ্জ হবে। আর স্লাটস্কির চেঞ্জটা কম হবে, যে এক্স দ্রব্যের যে পরিবর্তনটা সেটা কম হবে, কম স্থিতিস্থাপক। আর দাম বাড়ার ক্ষেত্রে উল্টা হয়ে যাবে, যখন দাম বাড়বে তখন এই যে স্লাটস্কির যে চেঞ্জটা সেটা বেশি হবে, আর এইটার চেঞ্জটা কম হবে তুলনামূলক। যেমন এটাকে যদি আমরা দেখাই, যে দেখেন এই যে স্লাটস্কির এটা দেখেন, এটা হচ্ছে এই যে দাম কমার ক্ষেত্রে, দাম কমার ক্ষেত্রে দেখেন একটু চেঞ্জ হয়েছে না, কিন্তু দেখেন দাম যখন বাড়ছে তখন কিন্তু এটা চেঞ্জ বেশি হয়েছে। এই চেঞ্জটা এখানে কম, এখানে বেশি দেখা যাইতেছে না, এটা আঁকলেই বোঝা যায়। আপনি যখন আঁকবেন দেখবেন যখন দাম কমবে তখন আপনি এটা বেশি চেঞ্জ করাইতে পারবেন না, কারণ আমার ইন্ডিফারেন্স কার্ভ কিন্তু ক্রস করতে পারবেন না। আপনাদের বইয়ে দেখছি এটা ক্রস করাই ফেলছে, ঠিক আছে, এগুলা আঁকা ঠিক হয় নাই। আপনি যদি আঁকতে যান একদম কারেক্টলি তাহলে দেখবেন এখানে চেঞ্জটা কম হইবই, আর যখন দাম বাড়বে তখন এখানে চেঞ্জটা বেশি হইবই এখানে, ঠিক আছে। এটা নাইলে চিত্রই হইব না, মানে আপনি যদি ওই যে সুন্দর একুরেট ভাবে যদি আঁকেন এটা অটোমেটিকলি মিলবে। আচ্ছা যাই হোক, এইগুলা মিলুক আর না মিলুক আমাদের এগুলা মনে রাখলে হইব। আচ্ছা, এগুলা আসলে খুব একটা মানে এত সময় নিয়ে কেউ কি করে না। আচ্ছা আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে।